আমরা সবাই চাই পৃথিবীতে শান্তি থাকুক, তারপরেও আমরা দেখি একটু কিছুদিন পরপরই যুদ্ধের ঝনঝনানি বেজেই ওঠে। সো রাইট নাও আমরা খুবই একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে আছি। অনেকেই হয়তো অনুমান করছে যে এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের একটা শুরুর কোনো ইঙ্গিত কিনা। সেটা যাই হোক, তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম। সো রাইট নাও আমরা দেখতে পাচ্ছি ইরান এবং ইসরায়েল এই দুটো দেশের মধ্যে বেশ কিছু এসকেলেশন হচ্ছে, ঠিক আছে, বেশ কিছু যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে এবং ইরানের যে ছোড়া যে মিসাইলগুলো সেগুলো কিন্তু ইসরায়েলে যাচ্ছে এবং এই দিকের যে দেশগুলো আছে সেই দেশগুলোর মার্কিন যে ঘাঁটি সেই মার্কিন ঘাঁটিতেও সেই মিসাইলগুলো যাচ্ছে। সো এই দেশগুলো আবার কি করতেছে, ওদের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেই এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে ইরানের যে ছোড়া যে মিসাইলগুলো সেগুলোকে ইন্টারসেপ্ট বা অকেজো করার চেষ্টা করতেছে। আবার সেমটা ভাইস ভার্সা, ইসরায়েলের ছোড়া যে মিসাইল সেটাকেও কিন্তু ইরান আবার তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে সেটাকে কি করার চেষ্টা করতেছে, সেটাকে ইন্টারসেপ্ট করার চেষ্টা করতেছে। সো এই বিষয়টা নিয়েই আজকে আমরা আসলে কথা বলবো। আমাদের সাথে ফারহান আছে। ফারহান, তুমি একটু বলো যে কিভাবে আসলে এই যে ইরান থেকে ছোড়া যে মিসাইলগুলো এগুলো ইসরায়েল যে ইন্টারসেপ্ট করে সেটা আসলে টেকনোলজিটা কিভাবে কাজ করে সেটা একটু এক্সপ্লেইন করো। আচ্ছা, সো আমরা সবাই বেশিরভাগই আয়রন ডোমের নাম শুনছি। ইসরায়েলের অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেমটাই হচ্ছে আয়রন ডোম। আচ্ছা, সো বেসিক্যালি আয়রন ডোম কিভাবে কাজ করে? ধরো যে কোনো একটা প্রতিবেশী নেশন থেকে ইসরায়েলের দিকে একটা মিসাইল লঞ্চ করা হয়েছে। তো ইসরায়েলের টেরিটরিতে দেখবা অনেক অ্যান্টি এয়ার রেডার্স থাকে, অনেক পাওয়ারফুল রেডার, ধরো 500 কিলোমিটার রেঞ্জ পর্যন্ত রেডার থাকে। এগুলো অনেক দূর থেকে এই মিসাইলগুলোকে ডিটেক্ট করতে পারে। ডিটেক্ট করার পর কি করে, এই যে রেডার সিস্টেম তো ফার্স্টে মিসাইলগুলোকে ডিটেক্ট করলো, দেন হইতেছে ওদের যে মেইন কন্ট্রোল সিস্টেম ওইখান থেকে ক্যালকুলেট করা হয় যে মিসাইলটা কোথায় পড়বে, কোন জায়গায় পড়বেন, কোন ট্র্যাজেক্টরি দিয়ে আসবে। ডিটেক্ট করার পরে হইতেছে আবার এগেইন ইসরায়েলের টেরিটরিতে আছে অনেকগুলো অ্যান্টি এয়ার ব্যাটারি, এখান থেকে লঞ্চ করা হয় অনেক পাওয়ারফুল তামির মিসাইল। এই মিসাইলগুলো কি করে, অলমোস্ট হাইপারসনিক স্পিডে এই মিসাইলগুলো গিয়ে বাইরে থেকে যে মিসাইলগুলো আসতেছে ওগুলোর কাছে গিয়ে এক্সপ্লোড হয়ে যায়। এক্সপ্লোড হওয়ার কারণে কি হয়, এনিমি যে মিসাইলগুলো আছে ওগুলা মিডিয়ারে ডিস্ট্রয় হয়ে যায়। এভাবেই হইতেছে ওদের এয়ার টেরিটরিটাকে ফুলি প্রোটেক্ট করে। সো বেসিক্যালি ইরান থেকে ইসরায়েলে যে মিসাইলগুলো থ্রো করা হয় এটার ইরান থেকে ইসরায়েলে আসতে সময় লাগে 12 মিনিট। তাহলে মাত্র ফারহান যে সিস্টেমটা দেখালো যে কিভাবে স্টেপ বাই স্টেপ ওরা ওই মিসাইলগুলোকে ইন্টারসেপ্ট করে, এই কাজটা করার জন্য ওর ম্যাক্সিমাম সময় তাহলে কতটুকু, সেটা হচ্ছে 12 মিনিট। সো ইসরায়েলের রেঞ্জটা এতটাই বেশি, মাত্রই আমাদের ফারহান বললো যে এই ওদের রেডার সিস্টেমের রেঞ্জটা কিন্তু বিশাল বড়। তো রেঞ্জটা অনেক বড় হওয়ার কারণে ইরান থেকে মিসাইল ছোড়ার সাথে সাথেই ও বুঝে যায় যে একটা মিসাইল থ্রো করা হচ্ছে, আমার কাছে সময় আছে লেটস সে 10 মিনিট। তাহলে এই 10 মিনিট সময়ের মধ্যে ও প্রেডিক্ট করে ফেলে যে এটা ইসরায়েলের কোথায় পড়বে, এটা কি ইসরায়েলের এই দিকে পড়বে নাকি ওই দিকে পড়বে। দেন ও ওর গতিপথটা দেখে, তাই না, ওর গতিপথটা দেখেছে এটা কি একদম প্লেন ট্র্যাজেক্টরিতে আসতেছে, এটা কি একটা দ্বিমাত্রিক গতির মতো বা একটা প্রজেক্টাইল বা প্রাসের মতো জাস্ট এভাবে আসতেছে। এরকম হলে কিন্তু ওটাকে ইন্টারসেপ্ট করা বেশ সহজ। বাট রাইট নাও আমরা রিসেন্ট কিছু ওয়ারে দেখছি ইরানও কিন্তু একদম ফেলে দেওয়ার পাত্র না। ইরানের কাছেও কিন্তু এমন মিসাইল আছে সেগুলো কিন্তু এরকম প্লেন পাথ ফলো করে আসে না, সেগুলো দেখবার গতিপথগুলো অনেক উইয়ার্ড গতিপথ হয়, ঠিক আছে, যাতে ইসরায়েল সহজে ওর গতিপথকে প্রেডিক্ট করতে পারে না। এই জন্যই কিন্তু রিসেন্ট টাইমে আমরা দেখি ইসরায়েলের এত বড় এয়ার ডিফেন্স সিস্টেম থাকার পরেও অনেক মিসাইল কিন্তু এই এয়ার ডিফেন্স বা আয়রন ডোমকে কলা দেখায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ইসরায়েলের গ্রাউন্ডে হিট করতেছে। সো এই ব্যাপারগুলো আমাদেরকে জানতে হবে। সো এটা আমরা বুঝলাম। এর পাশাপাশি ইসরায়েল কিন্তু আরেকটা টেকনোলজি, এটা তো গেল আয়রন ডোমের ব্যাপারটা, আয়রন ডোমের যে এয়ার ডিফেন্স সিস্টেমে যে ইন্টারসেপ্টরগুলো দিয়ে ইন্টারসেপ্ট করে, তাই না, যেগুলো হচ্ছে কাইন্ড অফ ওগুলোও কিন্তু মিসাইল, এক মিসাইল দিয়ে অন্য মিসাইলকে ডিস্ট্রয় করা হয়। এটা ছাড়া আরেকটা টেকনোলজি রিসেন্ট টাইম ইসরায়েল ডেভেলপ করছে, বেশ ভালো করছে, সেটা হচ্ছে আয়রন বিম। সো এটা এখনো ইনিশিয়াল স্টেজে আছে বলা যায়, বাট এটা কিন্তু সামনে আরও ইমপ্রুভ করবে। সো এটা যেটা করে, এটা তার ইসরায়েলের টাকা পয়সা খরচ করে মিসাইল থ্রো করতে হবে না ওই ইরানের পাঠানো মিসাইলকে ডিস্ট্রয় করার জন্য। ওরা জাস্ট আলোর শক্তিকে ব্যবহার করে, আলোকে খুব সংক্ষিপ্ত ছোট একটা জায়গার মধ্যে আলোকে কি করে কনভার্ট করে অনেক বিপুল পরিমাণ কি পাবে, শক্তি, লাইট এনার্জি ক্রিয়েট করে, সেই এনার্জি দিয়ে কিন্তু ওরা ইরানের ছোড়া যে
মিসাইলগুলো সেগুলোকে ডিস্ট্রয় করার চেষ্টা করছে। সো আয়রন বিম টেকনোলজি এটাও কিন্তু ওরা আয়রন ডোমের সাথে এখন সিমুলটেনিয়াসলি ইউজ করে যাচ্ছে, আর এই কারণেই কিন্তু ওদের এয়ার ডিফেন্স সিস্টেম এতটাই শক্তিশালী। সো আমাদের এইগুলো থেকে আসলে কি শিখতে হবে, তাই না? আমরা কেউই চাই না আসলে যুদ্ধ হোক, তারপরেও যেহেতু যুদ্ধ কিছুদিন পরপরই হচ্ছে, আমাদের প্রত্যেককে আসলে অ্যাওয়ার হতে হবে। আমরা যেহেতু সবাই সায়েন্সের স্টুডেন্ট, বেশিরভাগ অংশই তোমরা যারা দেখতেছো তোমরা সায়েন্সের স্টুডেন্ট, সো তোমাদেরকে কিন্তু রিসেন্ট যত টেকনোলজি আছে, সেটা মিলিটারি টেকনোলজি হোক বা সিভিলিয়ান টেকনোলজি হোক, সব কিছুর ব্যাপারে তোমাকে অ্যাওয়ার হতে হবে। কারণ আমাদেরও তো বিশাল বড় একটা আকাশ আছে। কারণ এখন না হয় শান্তিপূর্ণ পরিবেশ, কখনো যদি অশান্ত পরিবেশ সৃষ্টি হয়, সেক্ষেত্রে আমরাও যেন আমাদের আকাশকে প্রতিরক্ষা দিতে পারি। সেক্ষেত্রে আমাদের আসলে এই ধরনের প্রযুক্তির ব্যাপারে সবসময় সতর্ক হতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।